আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো মলদ্বারে চুলকানি কেন হয় এবং হলে কি করণীয় তা নিয়ে। আমি প্রথমেই জানাতে চাই যে মলদ্বারের চুলকানি আসলে খুব অস্বস্তিকর একটি ব্যাপার। এটি যেমন বড়দেরও হয়, ছোটদেরও হতে পারে। বিশেষ করে কখনো কখনো খুব বয়স্ক যারা, তাদের ক্ষেত্রেও এই চুলকানির হারটা দেখা যায় যে অনেক বেশি। আমরা সাধারণভাবে বলতে পারি যে সাধারণ যেসব জনগণ আছেন সেই জনগণের মধ্যে অন্তত 5% লোকের কোনো না কোনো সময় মলদ্বারে চুলকানি হয় এবং এই চুলকানিটি আসলে খুব বেশ অস্বস্তিকর। এবার আসি যে কেন চুলকানি হয়। মলদ্বারে চুলকানির অন্যতম কারণ আমাদের দেশের পার্সপেক্টিভে ফাঙ্গাল ইনফেকশন। আমাদের দেশের সাধারণত বেশিরভাগ নারীরা অপরিচ্ছন্ন অবস্থায় থাকেন বা অনেক সময় দেখা যায় তারা ঠিকভাবে জায়গাটি পরিষ্কার করছেন না বা নানাবিধ কারণে এরকম ফাঙ্গাল ইনফেকশন হতে পারে এবং সেই কারণে এই জায়গাটায় চুলকানি হয়। এছাড়াও বিভিন্ন সার্জিক্যাল কজ যেমন অ্যানাল ফিশার, ফিস্চুলা, পাইলস, এগুলোতেও চুলকানি হতে পারে। এছাড়াও মলদ্বারে স্কিনের বিভিন্ন রকমের অসুখ হয়, যেমন সোরিয়াসিস বা অন্যান্য ডার্মাটাইটিস বিভিন্ন ধরনের, এইসবেও চুলকানি হয়ে থাকে। কখনো কখনো খুব যেটি কমন, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে পিনওয়ার্ম, মানে সুতাকৃমির কারণে চুলকানিটাও সবচেয়ে কমন। দেখা যায় যে অন্যান্য রোগের কারণে আসলেও তারা বারবার বলে যে আমি অনেক ওষুধ খেয়ে থাকি কৃমির, কিন্তু কৃমি যাচ্ছে না এবং চুলকানি যাচ্ছে না। চুলকালে প্রথমেই আমাদের দেশের লোকজন যেটি মনে করে থাকেন যে তার হয়তো কৃমি হয়েছে। কখনো কখনো দেখা যায় যে অনেকেই খুব বায়ুগ্রস্ত হয়ে থাকেন, বারবার করে জায়গাটি পরিষ্কার করছেন, তার কাছে হয়তো মনে হচ্ছে যে পায়খানা ঠিকভাবে পরিষ্কার হচ্ছে না। সেক্ষেত্রে উনি বিভিন্ন রকমের সাবান ব্যবহার করে থাকেন এবং কিছু কিছু ক্ষেত্রে সুগন্ধি জাতীয় বিভিন্ন সাবান বা সেন্ট জাতীয় জিনিস, এগুলোতেও কিন্তু চুলকানি হতে পারে যদি তার সেই উপাদানে অ্যালার্জি থাকে। এবার আসি যে কিভাবে এ থেকে ভালো থাকা যায়। একটি কথা মাথায় রাখতে হবে, যেমন অপরিষ্কার জায়গাটি চুলকানির কারণ হতে পারে, তেমনি বেশি বেশি ধোয়া, বেশি বেশি মোছা, কাপড় দিয়ে বারবার ঘষা, এগুলো থেকেও চুলকানি হতে পারে। আর সবচেয়ে কমন যে কারণটি আমি বললাম যে আমাদের দেশে ফাঙ্গাল ইনফেকশন, সে ফাঙ্গাল ইনফেকশনের জন্য প্রতিরোধী সবচেয়ে ভালো। সেই ক্ষেত্রে আমরা বলি যে জায়গাটি সবসময় শুকনো রাখতে হবে, বা একটু লুজ প্লাজো, প্যান্ট এই জাতীয় জিনিস পরতে হবে। কখনো আন্ডারওয়্যার বা টাইট প্যান্ট পরে থাকাটাকে আমরা বলি যে অ্যাভয়েড যেন করা হয়। আর এর জন্য তো বেশ কিছু ওষুধ বাজারে পাওয়া যায়, যেগুলো একজন সঠিক চিকিৎসক দেখে এই ওষুধগুলো দিবেন। এছাড়াও যদি কোনো সার্জিক্যাল কজে হয়, যেমন অ্যানাল ফিশার, পাইলস বা ছোট ফিস্চুলা, যেখানে সাথে সাথে কিছু রসও আসতে পারে, তখন সে জায়গাগুলিকে একজন কোলোরেক্টাল সার্জন দেখে তার সঠিক চিকিৎসা দিবেন। আশা করি তাতে ভালো থাকবেন। অনেকেরই প্রশ্ন থাকে যে বছরে কয়বার কৃমির ওষুধ খাবে। সাধারণত বছরে 3 মাস পর পর কৃমির ওষুধ, তাহলে বছরে 4 বার কৃমির ওষুধ খাওয়া যায়। তবে আমরা বলি যে যখন খুব বেশি গরম থাকে তখন যেন কৃমির ওষুধটা না খায়, একটু রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, এই সময়ে কৃমির ওষুধ খেলে সেটা ভালো। তবে এর মাঝে যে খুব ফ্রিকুয়েন্টলি 1-2 সপ্তাহ পর পরে কৃমির ওষুধ খেয়ে ফেলছে, সেটা যেন না হয়। আরেকটি ব্যাপার মনে রাখতে হবে, যখন এরকম চুলকাবে বা একটু ব্যথা ব্যথা হবে, একটু হালকা গরম পানিতে বোলের মধ্যে একটু লবণ মিশিয়ে বসলে চুলকানিটা বেশ কিছুখানি একটু কমে আসে। তবে মাথায় রাখতে হবে যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে চুলকানির তেমন কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। সেক্ষেত্রেও আমরা বিভিন্ন ধরনের স্টেরয়েড জাতীয় ওষুধ খুব অল্প সময়ের জন্য দিয়ে থাকি এবং তাতে ভালো হয়ে যায়। এবং অনেক সময় দেখা যায় যে তাতেও ভালো হচ্ছে না, বরং এবং রোগও খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু চুলকানি থেকে যাচ্ছে। সেক্ষেত্রেও অবশ্যই চিকিৎসা আছে এবং একজন বিশেষজ্ঞ কোলোরেক্টাল সার্জন অবশ্যই সেটি দেখে তাকে চিকিৎসা প্রদান করবেন। আশা করি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এবং কিছু নিয়মকানুন যেগুলো আমরা বললাম, এগুলো মেনে চললে চুলকানি থেকে রেহাই পাওয়া যাবে। ধন্যবাদ।